আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো কোন দিকে যাচ্ছে আমাদের এই প্রিয় দেশ, শিরোনাম কোন পথে দেশ। আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন অত্যন্ত পরিচিত ব্যক্তি। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডান পাশে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিশিষ্ট সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং বাঁ পাশে রয়েছেন আরও একজন পরিচিত মুখ, ডক্টর আনাম ও এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং চেয়ারম্যান ইআরআই। মিলন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে কিন্তু আপনারা হয়তোবা অপেক্ষা করছেন যে একদিক থেকে শিক্ষা নিয়ে কাজ করেছেন, তেমনি একজন মন্ত্রী উপস্থিত রয়েছেন এবং রয়েছেন অন্তর্বর্তী যে সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তাদের কাছ থেকে নিশ্চয়ই আজকে যে রাজধানীতে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে 3টি কলেজকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা হয়েছে, সেই বিষয়গুলো হয়তো আপনারা শুনতে চাইবেন। আমরা সেই বিষয়টি প্রথম শুরু করব, এরপরে হয়তো অন্যান্য বিষয়গুলো যাব। প্রথমেই শুরু করছি শফিকুল আলম, আপনাকে দিয়েই। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দর্শকরা দেখেছে যে আপনারা প্রেস ব্রিফিং করেছেন, সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন। তারপরও আবার সেই জায়গাটি চলে যাই, একেবারেই একটি হাসপাতালে, ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে একটি ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ভাঙচুর হলো, সেটি সহ পাশের একটি কলেজে। একদিন পরই আবার এই যে দুটি সবাই মিলে আরেকটি কলেজে ভাঙচুর, এই বিষয়টিকে আপনাদের পর্যবেক্ষণে আসলে কি এসেছে? না, এটা খুবই তো আনফর্চুনেট একটা ঘটনা এবং সত্যিকার থেকে আমরা কিন্তু পুলিশকে এটা জানিয়েছিলাম যে এটা হতে পারে আশঙ্কাটা ছিল, এবং পুলিশ ইনিশিয়ালি কিন্তু এদেরকে বাধাও দিয়েছিল, কিন্তু পুলিশ ওভারওয়েলম হয়, মানে দে আর বিগ ইন নাম্বার। এখন আমাদের পক্ষে অপশনটা ছিল যে আমরা কি নন লেথাল উইপেন, মানে আমাদের স্ট্যান্ডার্ড যেটা রায়ট কন্ট্রোলের যে প্রোটোকল আছে সেটা ইউজ করব নাকি করব। তো ওইটা ইউজ করতে গেলে হয় কি, আগে যেটা ছিল যে সেক্ষেত্রে আপনার শুরুই করতে হয় টিয়ার গ্যাস এবং রাবার বুলেট দিয়ে বা আপনি পেলেট দিয়ে। হ্যাঁ, তো ওগুলোর এবং অনেক ক্ষেত্রে পুলিশ যখন দেখে যে তার জীবনহানির শঙ্কা থাকে, তখন সে লাইভ বুলেটও করে। এতে হয় কি যে আরও 4-5, এমনকি অনেক ক্ষেত্রে দেখেছেন যে 4-5-6 জন মারা যায়। তো এতে হলো কি সারা বাংলাদেশে হয়তো উস্কে যেত। তা আমরা রিস্ট্রেন করার চেষ্টা করেছি, তারপর ছেলেগুলো ওইখানে যে অ্যাটাক করেছে এবং খুবই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমরা জানিয়েছি যে যারা এটার সাথে জড়িত, যারা অন্তত ভায়োলেন্স করেছে, তাদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করব। আমরা ভিডিও ফুটেজগুলো দেখছি এবং এটার পিছনে কারা কারা ইন্ধন দিয়েছে, কেননা আমরা জানছি যে ওইখানে স্টুডেন্টের বাইরেও কেউ হয়তো বা ছিল। তো সেই পুরো জিনিসগুলো আমরা খতিয়ে দেখছি। আমি একটু কোট করছি উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, বাম ও ডানপন্থী কতিপয় ব্যক্তি উন্মুক্ত হয়ে গেছে। এর সাথে আরও কিছু বিষয় বলেছেন। এইটি যদিও তিনি তার মতো বলেছেন, কিন্তু আপনি নিশ্চয়ই আপনার নজরে না, এক ধরনের অস্থির পোস্ট রেভলিউশনে হয় কি, সব জায়গায় একটু অস্থিরতা থাকে। মানুষ মনে করে আমি যেই কারণে রেভলিউশন করলাম, আমি যেই গভর্নমেন্টে এনেছি সেটা আমার মতো চলছে না, এই আশঙ্কাটা খুব দ্রুত তৈরি হয় তার মধ্যে, এবং এই আশঙ্কাটার থেকে অনেক ধরনের মানে আসে। তো মানুষকে আমরা বারবার বলছি যে আমরা আমাদের লক্ষ্যে ঠিক আছি, আমাদের মূল লক্ষ্য তো রিফর্ম করে একটা ভালো ইলেকশন দেওয়া, সেই লক্ষ্যে আমরা ঠিক আছি। এবং আমরা সবাইকে বলি যে আপনারা শান্ত হন, সামনে আমি খুবই একটা দুর্বল নাজুক একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি, সেটাকে ঠিক করার দায়িত্ব আমাদের। এবং ডে টু ডে আপনি দেখেন, বন্যা বলেন, দ্রব্যমূল্যর রাইজ দেখেন, দাম বাড়া দেখেন, এই পুরো জিনিসগুলোই তো আমাদেরকে প্রতিদিন ম্যানেজ করতে হচ্ছে। তা আমরা এই অস্থিরতাকে আমরা সবাইকে বলছি যে আপনারা ধৈর্য ধারণ করেন, শান্ত হন, ভালো কিছু পেতে আপনি পুরো একটা কথা বলছি, আপনি পুরো 70-এর দশকে দেখেন, অশান্ত একটা সময় গেছে, ওকে খুন করছে, ওকে খুন করছে, এবং এদের অনেকেই দেখেন তারা কিন্তু খুব ফ্রিডম ফাইটার ছিলেন। হ্যাঁ, কিন্তু তারা এসে একটা বিপ্লব উত্তর বাংলাদেশ, 71 তো একটা বড় বিপ্লব, ওই বিপ্লব উত্তর বাংলাদেশে তারা এসে মনে করছেন যে গভর্নমেন্ট বুঝি তার মতো চলছে না। আপনি প্রথম বিদ্রোহের ডাকটা দেখেন, কই 72 সালেই একজন বিদ্রোহের ডাক দিয়েছে হলিডে ম্যাগাজিনে। হ্যাঁ,
তারপরে 73-74-এ আপনি দেখেন কি ভয়াবহ একটা সময়, জি। ফ্যামিন হলো, শেখ মুজিবের আমলে বড় রকমের একটা ব্যর্থতার কারণে সবাই মনে করে 10 লক্ষ লোকের মতো মারা গেছে। তারপরে রক্ষী বাহিনী তৈরি হলো, তারপরে শেখ মুজিবের অ্যাসাসিনেশন দেখেন, তারপরে 3-4 নেতার মৃত্যু দেখেন, আরও পরে যে অনেকগুলো করবার চেষ্টা, বিশেষ করে এই যে জাপানিজ এয়ারলাইন্সের যে এটা পুরো আপনার মৃত্যুর মিছিল হয়েছে। এছাড়া তারপরে আবার যারা শিক্ষিত ডিজিলিউশন হয়েছেন তারা কি করেছেন, তারা বাম পার্টি করেছেন, তারা আলট্রা মাওয়িস্ট পার্টি করেছেন, করে যেটা হচ্ছে যে ওরা ছোট ছোট গ্রুপে দেখা যায় যে আন্ডারগ্রাউন্ডে তারা অপারেট করতেছেন। আন্ডারগ্রাউন্ডেও যেটা হচ্ছে যে ওনারা কিন্তু এক থাকলে না, উনি মিলে 3 জনে একসাথে ছিলাম, কিন্তু দেখা গেল যে আমি ওনাকে কয়েকদিন পরে দোষারোপ করা শুরু করলাম যে উনি আমার থেকে বিচ্যুতি হয়ে গেছেন, আমি আর আপনি মিলে ওকে খুন করলাম। এই গল্পগুলো আপনি যদি রইসুদ্দিন আরিফের বইগুলো পড়েন, আন্ডারগ্রাউন্ড সমগ্র, ভয়াবহ গল্প। আমরা এটা করেছি, বাঙালিরা এটা করেছে, বাংলাদেশিরা তো পুরো 70-এর দশকে দেখেন শেষে এসে জেনারেল জিয়া উনি ঠিক 76-এর পরের থেকে আমাদের স্ট্যাবিলাইজ হলো পুরো টাইমটা। জি। আমরা আশা করি যে আমাদের যারা বিপ্লবে জড়িত ছিলেন, যারা আমরা অকুণ্ঠ সমর্থন পেয়েছি, যাদের থেকে আমাদের ছাত্র ভাইরা, জনতা, শ্রমিক সবাই শান্ত হন। আমরা লেট আস ওয়ার্ক, লেট আস ডেলিভার সাম রিফর্মস। মিলন ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনার কাছে আরেকটি যেটি জানতে চাইবো সেটি হচ্ছে যে আসলে আপনি নয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখন পরিচয়, কিন্তু মাত্র কিছুদিন আগেও কিন্তু আপনি মাঠের সাংবাদিকতা করেছেন, একদম তৃণমূল চষে বেরিয়েছেন, আপনার একটা অনুসন্ধানী দৃষ্টি কিন্তু আছে। সেখান থেকে আপনারা আগে অ্যাওয়ার করলেন আইনশৃঙ্খলা বাহিনীকে, দেখা গেল যে এই ঘটনার পরে আইনশৃঙ্খলা বাহিনী গেল, তো ওই কলেজগুলোতে থেকে নামছে একাধিক কলেজ থেকে, সে জায়গায় থেকে কি একটু প্রস্তুতির ঘাটতি কি কোনোভাবে দেখতে মনে হয় না? ওদের সাথে আমরা এটা নিয়ে কথা বলেছি। ওরা যেটা হচ্ছে যে আমাদের পুরো গত 15 বছরে একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল, একটা রায়ট কন্ট্রোলের একটা প্রোটোকল ওরা মেনেছে। পুরো প্রথমেই কোনো কথা নাই আমি টিয়ার গ্যাস আর রাবার বিলেট দিয়ে শুরু করব। আপনি যদি গত 15 বছরের নিউজগুলো দেখেন, পুলিশ এই শ্রমিকদের এগেনস্টে রাবার বুলেট মেরেছে, পেলেট মেরেছে বা মেরেছে, প্রচুর লোক অন্ধত্ব বরণ করেছে এই রাবার বুলেটে। আমরা চাচ্ছি যে এমন একটা ক্রাউড কন্ট্রোল মেকানিজম পুলিশ তৈরি করুক বা অ্যাডপ্ট করুক, যের মাধ্যমে পুলিশ অন্তত বিনা রক্তপাতে ক্রাউডকে ডিসপার্স করতে পারবে, প্রোটেস্টারদেরকে একটা ডিসপার্স করতে পারবে। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমার মনে হয় পুলিশ ওইটার জন্য এই ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে গেছে। আপনার কাছে ফিরবো ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন, শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন নিশ্চয়ই, আপনি যখন মন্ত্রী ছিলেন তারা এখন কর্মজীবনে, তাদের সন্তানরা এখন এই কলেজে। যে শিক্ষার্থীরা ফ্যাসিবাদ বিদায় করলো, সোনালী দিনের বাংলাদেশের স্বপ্নর কথা বলল, সেই শিক্ষার্থীরা এত কেন অসহিষ্ণু? কয়েকদিন আগে আমরা দেখলাম সিটি কলেজ ঢাকা কলেজ মারামারি, এখন আবার এক কলেজ আলাক কলেজে গিয়ে বলছে যে আমি প্রতিশোধ নিলাম, এই জন্য এই যে লুট করে নিয়ে আসছি, মানে উদ্ধত্ত এইভাবে বলছে। আসলে পর্যবেক্ষণটা কি আপনি, মানে কেন এরকম এইভাবে এই প্রজন্ম কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শফিকুল আলম সাহেবকে। আসলে আজকে এমন একটি সময়ে আমি এই অনুষ্ঠানটি এসেছি এবং আমি ওনাকে পেয়ে খুব খুশি হয়েছি। বিষয়টা হলো, প্রথমে আমি বলবো যে প্রেস মিনিস্টার বা প্রেস সেক্রেটারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এই এমন একটি অবস্থাতে, এবং সঠিক সময়ে একটি সঠিক ব্যক্তিত্ব সেখানে কাজ করছে। আমরা দায়িত্ব ছিলাম বা প্রধানমন্ত্রীর অফিসে আমরা দেখেছি প্রেস মিনিস্টারের দায়িত্ব কি। প্রেস মিনিস্টার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পজিশন, এবং উনি সেই জায়গা থেকে সঠিকভাবে অ্যাড্রেস করছিলেন যে কি সার্কামস্ট্যান্সে এই ঘটনাগুলি ঘটতে পারে। এটা একটা ঐতিহাসিক বিবরণী উনি দিচ্ছিলেন। আমাদের পাস্ট এক্সপেরিয়েন্সগুলো আমরা বিফোর লিবারেশন, আফটার লিবারেশন, 75 পরে জেনারেল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসা পর্যন্ত যে
টাইম বেসে যে চেঞ্জগুলো হয়েছে, কিভাবে একটির পরে আরেকটিকে প্রতিরোধ করা এবং একে ম্যানেজ করা, এটা কিন্তু আমাদের ঐতিহাসিক ঘটনা এবং সেখান থেকে কিন্তু আমরা একটা গুড লেসনও পেয়েছি যে কি হতে পারে। এখন এই সরকারকে প্রথমেতেই তাদের স্ট্র্যাটেজি ঠিক করতে হবে এবং এনিমির স্ট্রেংথ সম্বন্ধে তাদেরকে ক্যালকুলেটেড হইতে হবে। এখন আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ উইক হয়ে গিয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আওয়ামী লীগ কিছু করতে পারবে না, দিস ইজ এ ভেরি রং স্ট্র্যাটেজি। আওয়ামী লীগের সক্ষমতা সম্পর্কে আমাদেরকে প্রচণ্ড ধারণা থাকতে হবে। আওয়ামী লীগটা কী জিনিস, কীভাবে তারা টিকে ছিল, কীভাবে তারা রিভাইভ করলো, কীভাবে তারা এই বাংলাদেশটাকে দখল করে রেখেছিল এবং তারা রন্ধে রন্ধে কীভাবে আওয়ামী লীগ ছিল। আজকে যদি আমার ইনস্ট্যান্টে, আমি কি জন্য শফিক সাহেবের আসাতে খুব খুশি হয়েছি, আমি দৌড়ে এসেছি, অনেক ট্রাফিক কনজেশনে ছিলাম, কারণ আজকে যদি আমি একটা মাইক্রো লেভেলের একটা উদাহরণ ওনাকে দেই, হি উইল আন্ডারস্ট্যান্ড। 35টি বাস নিয়ে কচুয়া থেকে বেরিয়ে আসছে, আওয়ামী লীগ তাদেরকে পয়সা দিয়েছে এবং ঢাকা আসছে। সকালবেলায় আমার ছাত্রদলের ছেলেরা ওখানে গিয়ে বাধা দিয়েছে এবং বাসের মালিক আওয়ামী লীগ, বাস ড্রাইভার আওয়ামী লীগ, এবং তারা এখানে পুরোপুরি অ্যাট লার্জ। তারা আপনি শাহবাগের অবস্থান কর্মসূচি নিয়ে বলছেন? হ্যাঁ বলছি, আমি আসছি একই জিনিসে যাব, যেটা ইট উইল হেল্প হিম এন্ড হি উইল হেল্প আস। এখন দেখেন, যখন ওসিকে কল করা হলো ছাত্রদলের প্রেসিডেন্ট ইসমাইল, হি ডাজন্ট রেসপন্স, হি বিলিভস দিস ইজ নট হিজ ডিউটি। কিন্তু আজকে এই সরকারকে পতন ঘটানোর জন্য কচুয়াতে যদি 35টা বাস আসতো, সেখানে 7.5 নিয়ারলি 1500-3000 লোক চলে আসতো। তাহলে সারা বাংলাদেশে যে বাসগুলি শাহবাগে আসলো, সেখানকে আপনার আমি বলছি মাইক্রো, অর্থাৎ কচুয়া নিয়ে বলছি, প্রত্যেকটা উপজেলা থেকে যদি এইভাবে বাসগুলি আটকে দিত, তাহলে আসতে পারতো না। এখন হোয়াট ইজ দ্য রেমেডি? আমি ডিআইজি এসপি এবং ওসিকে কল করে বলেছি, এই বাস মালিকগুলি আওয়ামী লীগের, এদেরকে এই বাসের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করতে পারে, তারা রাষ্ট্রদ্রোহী কাজে ছিল। এই অ্যাকশন প্ল্যানে তো আমাদের যেতে হবে। ওসি পাল্টিয়েছে, এসপি পাল্টিয়েছে, এই ওসি এসছে, ওরা কি আমাদের সাথে কোঅপারেশন করছে, কাজ করছে? অ্যাবসলিউটলি না। জনপ্রশাসন পাল্টানো হয়েছে, কিন্তু কখন? আস্তে আস্তে আস্তে। ফার্স্ট নাইটে যদি সারা বাংলাদেশে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় দেখা গেছে 2001-এর, মনে আছে কিনা শফিক আলম সাহেব, যে সারা বাংলাদেশের সমস্ত ওসি, ডিসি, এসপি, ইওনো সব পাল্টি দিয়েছে। প্রথম রাতেই তো জনপ্রশাসন এই স্টেপটা নিতে পারত। পুলিশ প্রশাসন আস্তে আস্তে রেডি হবে, তারা মরালি উইক হয়ে গিয়েছে। কিন্তু আমাদের 2009 সাল হতে যে সমস্ত পুলিশ অফিসারগুলোকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, ওভারনাইট তাদেরকে কন্ট্রাক্ট বেসিসে নিয়ে এসে সেদিনকে তো মরালকে বুস্ট করা যেত, সেটা কিন্তু করা হয়নি। তাদেরকে কন্ট্রাক্ট বেসিসে নিয়ে আসা যেত। যেই পুলিশ পালিয়ে গিয়েছে, যেই পুলিশ কচুয়াতে অত্যাচার করেছে, যেই এসআই আমাদের লোকজনকে অত্যাচার করেছে, তারাই কিন্তু এখন দায়িত্বে রয়েছে। যেই মামলার জন্য আমার ছেলেরা ভুক্তভোগী হয়েছে, যাদের ওয়ারেন্ট রয়েছে, তাদেরকে পুলিশকে ধমক দিচ্ছে মিথ্যা মামলার জন্য। টোটালি একটা কেওয়াস সৃষ্টি হয়ে যাচ্ছে, বিকজ প্রশাসন খুব ধীরে সুস্থে নড়ছে। তাদের প্রম্পট অ্যাকশন নিতে হবে। এখন আপনি আসছেন ছাত্রদের ব্যাপার, এটা কি আদৌ ছাত্ররা করেছে? নিশ্চয়ই না। এই সরকার প্রথম ক্ষমতা আসার পরে বোর্ড আক্রমণ করলো। বোর্ডের, ঢাকা বোর্ডের যে চেয়ারম্যান, আওয়ামী লীগের চেয়ারম্যান, হাউ ডু ইউ এক্সপেক্ট আমাদের কাজ করবে? এই বোর্ডের চেয়ারম্যানের অফিস ঘেরাও করলো। বোর্ডের চেয়ারম্যান কাকে বললে সেখানে আই নো দ্যাট থিং, ঢাকা বোর্ডের চেয়ারম্যান। তারপরে তারা সেক্রেটারি গিয়ে আক্রমণ করলো। তারপরে আমাদের উপদেষ্টারা ভয়ে রাজি হয়ে গেল যে না, আমরা পরীক্ষা অটো দিয়ে দেবো, পাস করিয়ে দেবো। কেন তাদের ভীত হতে হবে? কেন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিল, অ্যাকশন নিল না সাথে সাথে? তাহলে এই কলেজের মধ্যে ঘটনায় আপনি অন্য কোনো ষড়যন্ত্র দেখছেন? অফকোর্স, এই গভর্নমেন্টকে ড্যামেজ করার জন্য। এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার, এটা ক্রিস্টাল ক্লিয়ার। এটা বুঝতে তো নিউরোসার্জন হতে হবে না। এই গভর্নমেন্ট যদি ফেইলিউর হয়, তাহলে এটা ফেইলিউর স্টেট হবে। আমি আপনার কথার সূত্র ধরে আবারও শফিকুল আলম ভাই আপনার কাছে আসি। মিলন ভাই বলছে যে এর মধ্যে ষড়যন্ত্র দেখছে এবং আপনি বলেছেন যে খুঁজে দেখা হচ্ছে। আপনারা কি এরকম কোনো তথ্য অথবা কোনো কিছু এখনো বোঝা গেল যে আসলে না? এটা আমরা তো বলছি, আমরা খুঁজে দেখছি যে কারা কারা ইন্ধন দিয়েছে, কি পরিমাণ ভায়োলেন্স হয়েছে, কারা করলো, এগুলোর জন্য তো আমার একটা হার্ড ডেটা লাগবে, হার্ড মানে এভিডেন্স লাগবে। আমি সরকারের থেকে আমি খুব সুইপিং রিমার্ক তো করতে পারি না, অবভিয়াসলি। জি, একটা ভালো খবর, সেটি হচ্ছে ডিএমপি কিছুক্ষণ আগে বলেছে যে যাত্রাবাড়িতে কেউ মারা যায়নি, যেটি গুজব শুনছিলাম। আমরা জিজ্ঞেস করেছিলাম, ওইখানের কেউ এটা ছড়াচ্ছিল, মারা গেছে। বাট আমরা যে ছবিগুলো দেখেছি খুবই মর্মান্তিক ছবি, এটা হওয়া উচিত না। জি, 8000 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হলো। নিশ্চয়ই এই 8000 শিক্ষার্থীর নাম ধরে আসলে মামলার সুযোগ নেই। তাহলে এই যে
একদম ব্যাপকভাবে 8,000 শিক্ষার্থীর মামলা হলো। এই শিক্ষার্থী যারা ওখানেও অনেকে উপস্থিত ছিল, কেউ হয়তো আবেগে গিয়েছে, কেউকে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে প্রকৃত অপরাধী কে? এইটার সাথে আসলে ইন্ধন আছে কিনা, কিভাবে খুঁজে বের করবেন? এটা পার্ট অফ দ্য মব কন্ট্রোল। এটা আপনাকে তো সত্যিকার অর্থে যারা যারা ছিল ফুটেজ দেখে তাদেরকেই অ্যারেস্ট করা হবে, যারা যারা ভায়োলেন্সে জড়িত ছিল। বাট এটা একটা জাস্ট আপনি জানেন এটা একটা পুলিশের একটা প্রোটোকলের মাধ্যমে এরা করে, অনেক সময় অনেকের নাম দেয়, আমরা নিরুৎসাহিত করি, কিন্তু এটা এই কাজটা এখনো হচ্ছে। জি, শোক ভাই, মিলন ভাই যেটা বললেন এটি হয়তো উদাহরণ দিয়েছেন তার ওখানে, যে এই মামলা হয়তো আপনি বলছেন যে ওরা আগের মতো করে আগের একটা ফরম্যাটই এখন পর্যন্ত আছে, কিন্তু এই মামলা 8,000 শিক্ষার্থীদের দেখিয়ে যদি তিনি বলেছেন তার এলাকায় এখনো পর্যন্ত সেই টাকা পয়সা ওঠাওঠির ব্যাপার, আমরা এতটুকু বলতে পারি যে কারো প্রতি অন্যায় করা হবে না। জি, আমরা এমন কিছু করব না যার জন্য সে বলতে পারে যে না এই ইন্টারিম গভর্নমেন্টের দ্বারা আমার হিউম্যান রাইটস পদদলিত হয়েছে, ভায়োলেটেড হয়েছে। এই ব্যাপারে আমরা স্টিক থাকব। আপনি দেখেন অনেক সাংবাদিকের নামে কিন্তু অনেক কিছু হয়েছে, আমরা কতজনকে অ্যারেস্ট করেছি সোফার। তারপরে দেখেন অনেকের নামে হত্যা মামলা হয়েছে, আমরা পুলিশকে বলেছি যে দেখেন এই মামলাগুলো তো আমরা করিনি, ভিকটিম ফ্যামিলিগুলো করেছে, আপনারা একটু ভালো মতো করে ইনভেস্টিগেট করে যারা যারা এই মামলায় এগুলোই জড়িত না খুব দ্রুত তাদের নামটা ড্রপ করেন। এটা অনেক ক্ষেত্রে তারা শুনছেন। আর মিলন ভাই যেগুলো বললেন যে মানে এই যে ব্যুরোক্রেসির যে চেঞ্জটা, সত্যিকার অর্থে আগে আপনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল তখন এটা ইজি ছিল, এই জন্য কেন ওনারা তো গভর্নমেন্ট করে আসছেন, ওরা একটা গভর্নমেন্ট করে এসে ওনারা কিন্তু জানতেন যে এই সেট অফ পিপলকে আমি সরিয়ে আর এক সেটের পিপলকে আমি আনতে পারবো। আমরা এসে দেখলাম যে আমি কাকে আনবো, ওটা তো লেয়ার আফটার লেয়ার আফটার লেয়ার আফটার হচ্ছে হলো আওয়ামী লীগ। আপনি কাকে, আমি একজনকে নিয়ে আসবো, দেখা গেল যে উনি আরো বেশি আওয়ামী লীগার ছিলেন, ঠিক আছে, বা এমনভাবে কাজ করেছেন প্রশাসনকে এত বেশি, মানে উনি প্রশাসনকে ক্রিমিনাল উইপেনাইজেশন করেছেন। তো এই জায়গাগুলো আমরা তো সিরিয়াসলি দেখতে গেলে হয় কি স্ক্রুটিনি করা লাগে। আবার স্ক্রুটিনির ক্ষেত্রেও দেখেন যে আগেই স্ক্রুটিনির কাজটা কে করে দিত, আপনাকে করে দিত এনএসআই লোকরা। এনএসআই দেখেন 70-80% বললে ছাত্রলীগের ছেলে, আপনি কাকে দিয়ে কাজটা করাবেন? আপনার মানে অনেকে অনেক করছেন, কিন্তু এরা তো লেয়ার আফটার লেয়ারে তো এমনভাবে এরা রেখে গেছে, আপনি কাকে দিয়ে কাকে চেঞ্জ করবেন? আমার ট্রাস্টের জায়গাও তো তৈরি করতে হবে। তো সেই জন্য অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে আমরা বুঝি স্লো, তো আমরা আসলে স্লো না, কিন্তু আমাদের কাজটা বেড়ে গেছে। আমাদের একটা, আমি আপনাকে বলি, একজনকে আমরা নিতে যাচ্ছিলাম একটা কি পজিশনে, হ্যাঁ জি, আমরা অলমোস্ট পুরো একটা মাস তাকে অবজার্ভ করা হলো, ঠিক যেদিন নিতে যাবে সেই দিন এত ছবি আসলো তাদের নিয়ে, আমরা হতবাক হলাম, এই লোকটা এই। তখন আর না, মানে আপনি তখন তো আর নিতে পারেন না, কারণ তখন প্রশাসনেরতেই বলবে যে দেখেন উনি তো ভয়ঙ্কর রকমের মানে পার্টিজান ছিলেন, তো একে কেন না হবে এই। কিন্তু অথচ একটা মাস কিন্তু আমরা ভালো ইনফরমেশনই পাইনি। ঠিক যেদিন তার অ্যাপয়েন্টমেন্টটা সাইন হবে সেই দিন 350 ছবি এসে হাজির হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই যে দেখেন উনি এই। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে। আমি জানি না আপনারা যদি ক্ষমতায় আসতেন আপনারা আরও বেশি এটা, কেন কাকে নেবেন আপনি? 16, 17, 18 বছর ধরে পুরো লেয়ার আফটার লেয়ারে এরা তাদের লোককে ফিট করে এসছে আমি জানি না এটা ইট উইল টেক এ লট অফ টাইম টু মানে ক্লিন থিংস আপ। জি, আমরা মিলন ভাইয়ের কাছে ফিরবো, তবে একটা বিরতিতে যেতে যেটা বলছেন অ্যাবসলিউটলি রাইট। আমি আমার এক্সপেরিয়েন্স দিতে আমি তো বলছি ইজ রাইট, কিন্তু জড়িত কে জানতে হবে। লেটস সে আজকে বাস সাপ্লাই কে দিয়েছে। আমি আপনার কাছে ফিরবো একটা বিরতি থেকে ফিরে। জি, প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে শুনছিলাম আমরা ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, তার কাছেই ফিরবো। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম।
আমরা মিলন ভাই আপনার কাছেই ফিরছি। আমরা যে জায়গাটি ছিলাম এবং আপনার কাছে এর আগে আমার প্রশ্ন ছিল যে এই যে অসহিষ্ণু আহ, আমাদের এই প্রজন্ম, এত অসহিষ্ণু প্রজন্ম কেন হলো? এরকম ক্ষেত দখল, মাঠ ঘাট দখল, ঘাট দখল, প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার যেটি দেখলাম, ঠিক আছে ইন্ধন বিভিন্ন জায়গা থেকে আসছে, কিন্তু তাদের পাশে আবার মাথায় হাত বুলিয়ে থামিয়ে দেওয়ার গল্পও তো অনেক জায়গায় আমরা দেখেছিলাম। না, আমি ঠিক আপনার সাথে একমত না। অসহিষ্ণু আমাদের এই নতুন প্রজন্ম না। আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, এই জেনারেশন জি, তারা সকালে উঠেই বই পড়েছে বঙ্গবন্ধু 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 তোতা পাখির মতো। তারপর তারাই একদিন এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এই নিহত হয়ে রক্তের মধ্য দিয়ে দ্বিতীয় বিপ্লব করে একটি সরকারকে প্রতিষ্ঠা করলো। তারা বুদ্ধিমত্তা নিয়ে সহিষ্ণুতার সাথে কাজ করে। কিন্তু আমরা এখনো আমাদের যে শত্রু তাদেরকে আমরা একদম অ্যাট লার্জ রেখেছি। তাদেরকে আমরা কোনোভাবেই কোনো ভীতি বা কোনো কিছু তাদের ভিতরে নেই। ধরুন আজকে যে 35টি বাস আসলো, 35টি বাসের মালিক যে তাদের ফ্রি বাস দিল, তো তারা যদি ফ্রি বাস দিয়ে 35টি বাসের লোকজন জড়ো করে পাঠায় আর ওসিকে সেখানে বাধা না দেয়, এবার সারা বাংলাদেশ থেকে যদি লাখো লাখো জনতা শাহবাগে চলে আসে, তাহলে এই জন্য কি এই আপনার জেনারেশন জি দায়ী? না, দায়ী যারা ষড়যন্ত্র করছে তারা। আমি যদি বলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে এখনও আপনারা রেখে দিয়েছেন, তো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা বিনা নির্বাচনে বিনা ভোটে বৈষম্য তার মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়নি। তো তারা যদি এখনও তার স্বস্ব দায়িত্ব পালন করে, তারা সেখানে কাকে রিলিফ দিচ্ছে, কাকে বিজেপি কার্ড দিচ্ছে, কাকে অবসর ভাতা দিচ্ছে, কাকে টিসিবির চাল গম দিচ্ছে, সবকিছু তাদের লোকজনকে দিচ্ছে। কিন্তু মিলন ভাই এরকম এই চিত্র তো আছে, আপনি ইউনিয়ন পর্যায়ের আছে বললেন, সিটি কর্পোরেশনগুলো ছড়িয়ে দেওয়ার পরে এখন কিন্তু সিটির সেবা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। না, ইনিশিয়ালি ব্যাহত আপনাকে মেনেই নিতে হবে, কারণ একটা 17 বছরের ধারাবাহিকতা, তারা যেইভাবে রন্ধে এবং প্রত্যেকটা লেয়ারে তাদের লোক তৈরি করেছে, সেই জায়গায় আপনি কিছুটা বাধা পেতেই হবে। কিন্তু তারা তো এখন নিরাপদে রয়েছে, কোনো মামলা নেই, কোনো হামলা নেই, তাদেরকে কিছুই করা হয়নি। সেই জায়গায় তারা একের পর এক, আপনার হাইকোর্ট থেকে ষড়যন্ত্র হয়েছে এই সরকারকে উৎখাত করার জন্য। এমনকি তিতুমিরের সামনে যারা মিছিল করেছে, আচ্ছা একটা ইউনিভার্সিটি করতে তো ন্যূনতম 5 বছর লাগবে। যেই ছাত্ররা আজকে ইউনিভার্সিটির জন্য আন্দোলন করলো, তারা কি এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে? নিশ্চয়ই না। আর বাংলাদেশে ইউনিভার্সিটির অভাব রয়েছে? তুমি যদি ইউনিভার্সিটি ভর্তি চাও, কত ইউনিভার্সিটি রয়েছে। এই যে ইউনিভার্সিটি করার জন্য রাজপথ আটকালো, এটা কি ষড়যন্ত্রের পার্ট হিসেবে আপনি দেখবেন না? এটা কি আপনি বলবেন অসহিষ্ণু আমাদের জেনারেশন? নো, এরা হচ্ছে ষড়যন্ত্রকারী জেনারেশন। আপনি তো দেখেছেন যেখানে ব্যাটারি চালিত রিক্সা চালক, সে ইন্টারভিউ দিচ্ছে, সে বলছে আমি শিক্ষিত রিক্সা চালক, কিন্তু সে কে? এগুলো তো আপনার ফেসবুকে চলে আসছে, সে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা। তারা এই কাজগুলো করছে। অতএব আমাদের এনএসআই কাজ করুক আর না করুক, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রম্পট অ্যাকশনে যেতে হবে। হ্যাঁ, আমি বুঝি এই গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, তারা তাদের কোনো এজেন্ডা নেই, মিন্স তারা রয়েছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার জন্য, আগামী দিনের জন্য ফেসিবাদের রাজনীতি আবার পুনর্জীবিত না হয় সেই পথে। এজেন্ডা নেই বলতে আপনি কি বোঝাচ্ছেন? এজেন্ডা নেই বুঝছে যে তাদের তো নিজস্ব কোনো এজেন্ডা নেই যে তাদেরকে ক্ষমতা যেতে হবে, তারা কিংস পার্টি করবে, এই ধরনের তো কোনো কথা তারা বলেনি। তাদের এজেন্ডাটাই হচ্ছে যে এই সরকারকে কতগুলি রিফর্ম সঠিকভাবে করে আগামী দিনে যেন আর ফেসিবাদী না আসতে পারে, সেই ধরনের একটা কাঠামো তৈরি করে তারা বিদায় নেবে। এটি তো তাদের এজেন্ডা। কিন্তু তাদের কোনো ব্যক্তিগত এজেন্ডা আছে? নিশ্চয়ই নেই। আজকে তারা লিথেল উইপন ব্যবহার করবে না, আমরাও চাই না মানবাধিকার লঙ্ঘিত হোক, আর যেন লিথেল উইপন ব্যবহার না হোক। আমরা চাই না পুলিশের কাছে কোনো চাইনিজ অটোমেটিক গান থাকুক, আমরা চাই না হেলিকপ্টারতে গুলি করে মানুষকে নিহত করা হোক। কিন্তু এই সরকার তো বুঝতে হবে যে কারা করছে, কেন করছে, কোন জায়গায় করছে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং বিচারের সম্মুখীন তাদেরকে করতে হবে। জি, আমি এই প্রশ্ন ধরেই আবার শহীদ ভাই আপনার কাছে আসি। সরকারকে বুঝতে হবে, সরকার কি আসলে বুঝছে না এই বিষয়গুলো? না, সরকার তো অবশ্যই বুঝছে। সরকার বুঝছে বলেই দেখেন একটা স্মুথ একটা ট্রানজিশন হয়েছে। আপনি যদি সত্যিকার অর্থে অন্যান্য অনেক দেশে তাকান, বিপ্লবোত্তর কত ভয়াবহ একটা ট্রানজিশন হয়, ডেডলি, ওকে মারে, এবং দেখা যায় যে 3 মাসের মধ্যে 3-4টা গভর্নমেন্ট এসে পড়ে। তা আমাদের এখানে বুঝছে বলে তারা একটা সফট ল্যান্ডিং, একটা ধরেন একটা প্লেন খুব আকাশে টার্বুলেন্ট অবস্থায় ছিল, ওনারা সফট ল্যান্ডিং করিয়েছেন। আজকে নিয়ে 3.5 মাসে এই সরকার ক্ষমতায় আছে। আপনি তো সত্যিকার অর্থে খুব মেজর কি আপহিবল আপনি টের পেয়েছেন না? তাই আপনার যেটা হয়েছে যে আমরা সেটা স্বীকারও করি যে আপনার জিনিসপত্রের দাম কিছু কিছু জায়গায় বেড়েছে। সেই ক্ষেত্রে আমাদের চেষ্টাটা ছিল অফুরান। আমরা চেষ্টা করেছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা সফল হয়েছি, কিছু কিছু ক্ষেত্রে আমরা পারি নাই।
আলুর দামটা এখনও নিয়ন্ত্রণে আসে নাই। হ্যাঁ, কিন্তু এই গভর্নমেন্ট চেষ্টার কোনো অন্ত করছে না, এবং আমি মনে করি এই যে 3.5 মাসে যে একটা রিলেটিভ একটা স্ট্যাবিলিটি ছিল, এবং আমরা যে ইকোনমি একটা গহ্বরে পড়তে গিয়েছিলাম, হ্যাঁ, একটা কলাপসের দিকে ছিলাম, সেখান থেকে যে টেনে তুলে এই ট্রেনটাকে যে আবার মানে গ্রোথের দিকে নিয়ে যাওয়া, এটা ম্যাসিভ আমাদের অ্যাচিভমেন্ট। এই গভর্নমেন্ট সেইগুলো তো দেখছে। সনাতন ধর্মাবলম্বীদের অবস্থান শাহবাগে গতকালকে আমরা দেখেছি যে রংপুর অঞ্চলে শাহবাগ টু প্রথম আলো কার্যালয়ে লং মার্চ, প্রতিবেশী দেশের স্বার্থে কাজ করে ওই গণমাধ্যমটি, এরকম বিভিন্ন অভিযোগ আসে। দুটোর যে জায়গায় আপনাদের পক্ষ থেকে, উপদেষ্টাদের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, এমনকি বিএনপি জামাত সব দলের পক্ষ থেকেই বলা হয়েছিল যে এই যে ধর্মীয় বিষয়গুলো এনে সংঘাতের বা আশঙ্কা কিংবা শঙ্কা, এই বিষয়গুলো দেখছেন, এখানে আপনাদের পর্যবেক্ষণ আসলে কি? এই মুহূর্তে তাদের সাথে কি সমন্বয় আমরা করতে পারছি না সরকারের পক্ষে? না, আমাদের সাথে তো সমন্বয় হচ্ছে। আমরা কিন্তু তারা যে তাদের তো অবশ্যই ফ্রিডম অফ অ্যাসেম্বলি করার রাইট আছে, তারা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি করবেন, তারা তাদের রাইটের কথা বলবেন, এটা ভালো, এটা সুস্থতার লক্ষণ। আপনি প্রোটেস্ট করা মানে হচ্ছে আপনি চাচ্ছেন যে আমি আপনার কথাটা শোনাতে চাচ্ছেন। আপনি যদি প্রোটেস্ট করতেন না, তাহলে বোঝা যায় এই গভর্নমেন্টটা ডেফ অ্যান্ড ডাম, এই গভর্নমেন্টগুলো শুনছে না। আপনি আপনার কথাগুলো, আপনার রাইটে অবশ্যই আপনি ভাবছেন যে আপনার রাইটসের জায়গা খর্ব হয়েছে, আপনি সেই জায়গাগুলো বা আপনার ডিমান্ডগুলো আপনি আমার কাছে তুলে ধরছেন প্রোটেস্টের। আমরা এটার মধ্যে তো খারাপ কিছু দেখছি না, কিন্তু যেটা হচ্ছে যে আমরা দেখেছি যে প্রতিবেশী দেশের মিডিয়া খুব মানে এখানে যে পোস্ট ইলেকশন যে ভায়োলেন্সগুলো হয়েছে, এটাকে খুব ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে করছে যে বাংলাদেশে প্রচুর মাইনরিটি হত্যাযোগ্য হচ্ছে, হচ্ছে এই, এবং বা অনেকে ইন্ডিয়া চলে যাচ্ছেন, বা এই ধরনের একটা যে ন্যারেটিভ তৈরি করার যে একটা, এটা দিয়ে মানে তারা চাচ্ছেন এই গভর্নমেন্টকে ডিসক্রেডিট করতে। তো আমরা সরাসরি বলছি যে এটা মিথ্যা, আপনারা আসেন, এসে নিজেরা রিপোর্ট করে যান। এবং এই জন্য আমরা ভিসা রেজিম, যেটা আপনি জানেন গত 15 বছরে একটা ফরেন জার্নালিস্টের পক্ষে বাংলাদেশে ভিসা পাওয়া খুব কষ্টকর ছিল। হ্যাঁ, 2, 3, 4 মাস লেগে যেত। আমরা একদিনে, কোনো ক্ষেত্রে আমরা 1 ঘন্টায় ভিসা দিয়েছি। আসেন, এসে আপনি নিজে এসে করে যান। না, অনেক ক্ষেত্রে হয় কি, আপনি যদি নিজে কথাগুলো বলেন না, সরকার যদি কথা বলে, আমি কথা বলছি, আপনি একটা এলিমেন্ট অফ ডাউট নিয়ে আমার কথাগুলো শুনতেছেন যে ওর কথাটা কি ঠিক, তো সরকারের ওর কি প্রোপাগান্ডা করছে কিনা। বাট উনি যদি, এই সাংবাদিকরা যদি এসে তারা নিজেরা করে যায় রিপোর্টগুলো, তাহলে হয় কি, পুরো পিকচারটা ক্লিয়ার হয়, তারাও সন্তুষ্ট থাকে যে না, আমি কি দেখলাম। সে তো এসে ঢা মিথ্যা বানানো তার পক্ষে কঠিন হয়ে যায়। তারপরে যখন আমরা মনে করি যে কিছু, এবং কিছু ক্ষেত্রে আমরা দেখেছি, আপনি ফাইন্যান্সিয়াল টাইমস বলেন, নিউ ইয়র্ক টাইমস বলেন, আপনি বিবিসি বলেন, CNN বলেন, যেগুলো লিডিং মিডিয়া, তারা যারা বাংলাদেশে আসছিলেন তারা বেটার রিপোর্ট করেছেন। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা যদিও কথা হয়েছে, সেখানে স্থগিত হয়েছে, কিন্তু ব্যাটারি চালিত এই রিক্সার এই উদ্বৃত্ত পরিস্থিতিটা, এই যে একটা রায়কে কেন্দ্র করে, সেখানে হয়তো আপনি বলবেন যে ঠিক আছে, এখন কোর্ট তার স্বাধীনভাবে তারা রায় দিতে পারছে, কিন্তু এখানে কি সরকারের পক্ষ থেকেও তো সেখানে একজন কৌশলী আছেন, তাদের কি নজরে আসেনি বিষয়টি যে এই বিষয়টি এখনই যদি নিয়ে আসা হয় তাহলে দেশে আরেকটা পরিস্থিতি তৈরি হতে পারে? না, আমরা তো দ্রুতই মুভ নিয়েছি, ঠিক না? আমরা কি খুব দেরি করেছি? এটা তো আর আমরা কোর্টকে কি আমরা ডিকটেট করতে পারি? কোর্ট তার মতো রায় দিয়েছেন, আমরা এটা দেখেছি যে কিভাবে এটা অ্যাপিল করা যায়, আমরা অ্যাপিল করেছি। আমাদের গতকালই অ্যাপিল করার কথা ছিল, কিন্তু আপনি জানেন গতকাল ফরমার চিফ জাস্টিস রুহুল আমিন মারা গেছেন, তো তার অনারে একদিন বন্ধ ছিল। আমরা খুব দ্রুতই চেষ্টা করেছি এটাকে মানে আমি অ্যাপিল করতে, এবং মাননীয় দেখেছেন কোর্ট আমাদের কথাটা মানে ওনারা পজিটিভ রেজাল্ট এসছে। জি, আনম এহসানুল হক মিলন, আমরা একটু যাই হচ্ছে সংস্কার বোধহয় দেশের মানুষ সবচেয়ে, আমাদের তো সময় আছে, আমি একটু আজকে পেয়েছি যেহেতু একটু আলোচনাই করবো না, সাথে কিছু জিনিস সরাসরি ডিফার না, উইটিভাবে ডিফার করি। আপনি যদি কলকাতা এখন যেতে পারেন তাহলে বুঝবেন যে হ্যাঁ, বাংলাদেশের মানুষ চলে যাচ্ছে, কিন্তু তারা হিন্দু কি মুসলমান তা তো আপনি জানেন না।
সকলেই তো মানুষ। সেখানে যে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী ওখানে ভিড় জমিয়েছে, সেই জন্য ইন্ডিয়ান মিডিয়া বলছে যে বাংলাদেশে ভারত পালিয়ে আসছে। সত্যি কথা, কিন্তু কলকাতা থেকে যারা আমাদের সাথে গল্প করছে যে কলকাতা শহরে পার্কে শুধু বাংলাদেশি বাংলাদেশি, কোন বাংলাদেশি? আওয়ামী লীগের বাংলাদেশি। না না, এখন ইন্ডিয়ান মিডিয়াও বলছে না যে বাংলাদেশের থেকে কোনো না, আমি বলছি এই কারণে কলকাতা এখন ঘুরে বেড়াচ্ছে শুধু আওয়ামী লীগের নেতারা, হাজার হাজার নেতা। এটা এই সমস্ত রিপোর্ট আসলে দুই দেশের মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। এবার আসুন সনাতন ধর্ম, আপনি বলছেন তাদের প্রটেস্ট করার রাইট আছে। আচ্ছা, আপনারা তো ইন্টারিম গভর্নমেন্ট এসছেন, একটা সুস্থ পরিবেশ তৈরি করে চলে যাবেন। তারা এতদিন প্রটেস্ট করতে পারলো না গত 16 বছর, এখন তাদের সব দাবি দেওয়া আপনাদের সামনে আসতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? উদ্দেশ্যটা কি? আপনি চিটাগাংয়ের একটা হাজার হাজার লক্ষ লোকের সমাবেশ করলেন, রংপুরে করলেন, ঢাকায় করলেন, দেয়ার ইজ সাম ফিশি স্মেল। প্রটেস্ট করে আপনার কাছে প্রত্যেকদিন প্রটেস্ট করতে যাবে কেন? এই সরকারের কাছে। এই সরকার কি দাবি দাওয়া পূরণ করতে এসছে, না একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করার জন্য আসছে? সকলেই সকল দাবি দেওয়া, গত 16 বছর দাবি দেওয়া 16 দিনই তাদেরকে মিট করে দিতে হবে কেন? এই অবস্থাটা কেন সৃষ্টি হচ্ছে? অতএব আমি কখনো অ্যাপ্রিসিয়েট করব না যে তারা এখন যারা এখন উদ্দেশ্য প্রণোদিতভাবে দাবি দেওয়া নিয়ে আসছে, তারা চায় যে এই গভর্নমেন্ট কন্টিনিউ না করুক। কিন্তু বিএনপি আমরা চাই এই গভর্নমেন্ট সুন্দরভাবে তারা সমস্ত কিছু ফ্যাসিলিটেট করুক, এটা আমরা চাই। এটা প্রত্যেকটা রাজনৈতিক দল চাচ্ছে, এক্সেপ্ট দ্য অ্যালাইজ অফ আওয়ামী লীগ। তা না হলে আজকে এই অবস্থাগুলো কেন হবে? এই যে ব্যাটারি চালিত কথা বললেন, কোর্ট এই রায়টা দেওয়ার আগে একবার বিবেচনা করেনি যে লক্ষ লক্ষ লোককে আমরা কিভাবে দৈনন্দিন জীবনের কাজ ফেলে তারা কি করবে? এটা তো কোর্টের ভিতরে কোনো এখনো সেই ধরনের মতবাদের লোক রয়েছে কিনা সে জানতে হবে। অ্যাটর্নি জেনারেল সাথে সাথে তো প্রতিবাদ করতে পারতো যেদিন রায়টা হয়েছে। আজকে যে ঢাকা শহরের অবস্থা, যত ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলির জন্য তো নিশ্চয়ই অনেকেই দায়ী রয়েছে। এনিওয়ে, আপনি বলছিলেন সংস্কারের কথা। আমি এই আলোচনায় ফিরবো, তবে আমাকে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। নিশ্চয়ই সংস্কার আগে না নির্বাচন আগে এ ধরনের প্রশ্ন তুলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এটি বলেছেন আজকে জাতীয় প্রেস ক্লাবে। আমরা সেই আলোচনায় ফিরবো, তবে আরেকটা ছোট্ট বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে ছিলাম সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর নওয়াম এহসানুল হক মিলনের কাছে। আমরা আবার ফিরছি শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আপনার কাছে। ইতিমধ্যেই প্রায় 3 মাস অতিক্রম হয়ে 4 মাসের দিকে অন্তর্বর্তী সরকার আগাচ্ছে। সেখানে আপনি সরকারের সাথে আছেন, পাশাপাশি আগেও বলেছে যে গণমাধ্যম কর্মী, দুই জায়গায় মিলে আসলে কতটা সংস্কার করতে পারলেন বলে আপনার মনে হয়? উপদেষ্টাদের মধ্যে একটা অঞ্চল ভিত্তিক, বাকি অঞ্চলে নেই, এরকমও আজখানে দাবি উঠেছিল। এটার ব্যাপারে না, এই ব্যাপার আসলে কি প্রফেসর ইউনূস জানেনও না আসলে কে কোন অঞ্চলের। এখন আপনি এটা একটা হঠাৎ করে একটা ফ্রিক একটা ইনসিডেন্ট যে এনারা চিটাঙের, উনি কি জিজ্ঞেস করেন নেওয়ার সময় এই তুমি কি চিটাঙের নাকি? এটা তো একটা ফালতু ওনার এটা এখন কেউ যদি চিটাং, উনি পড়ে, উনি শুধুমাত্র একটা বিষয় জানতেন, দুজনের ব্যাপারে উনি জানতেন যে তারা চিটাঙের। এক হচ্ছে নূরজাহান বেগম, যে উনি নূরজাহান বেগম জানেন, উনিও গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন, ওনারও খুব ব্রিলিয়ান্ট ক্যারিয়ার। আর একজন হচ্ছে ফারুকি আজম। ফারুকি আজম হচ্ছে চিটাঙের খুব নামকরা বীর বিক্রম, স্বাধীনতা যুদ্ধের একটা বীর যোদ্ধা। এদেরকে আর বাকি কে কোথায় জন্ম বা এটা আসলে ওনার এগুলো একটা আমি বলবো যে খুবই বাজে টাইপের একটা অ্যাকুইজিশন। আর আমি বলবো যে এই গভর্নমেন্ট 4 মাসের মধ্যে, মানে 3.5 মাসে অ্যাচিভমেন্ট অনেক। যে ধরনের রিফর্ম আমরা নিয়েছি, যেমন ধরেন এই যে এক এনার্জি সেক্টরে যে একটা স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করেছিল, করে যে মানে বিশাল রকমের একটা যে লুটপাটের কার্যক্রম করলো। আপনি দেখেন পুরোটা আনসলিসিটেড অফার নিয়ে, আমি আপনাকে চিনি, আমি আপনাকেই পাওয়ার প্ল্যান্ট দিচ্ছি এবং আপনি আমাকে যে রেটটা ধরিয়ে দিচ্ছেন সেটা, এবং এই রেটের টাকাটা আসলে কে দিচ্ছে সেটা তো আর হাসিনা দেয় নাই, আমি আপনার পকেটটা কেটে তাদেরকে দেওয়া হয়েছে। এবং এতে আপনি দেখেন লক্ষ কোটি টাকার বেশি ট্যাক্স পেয়ারের মানেই এদের কাছে চলে গেছে ক্যাপাসিটি চার্জের মাধ্যমে। ওইটা আমরা 1 সপ্তাহে যে আসছি এসে এটাকে স্ক্র্যাপ করা হয়েছে।
ট্রান্সপোর্ট সেক্টর ধরেন, ব্যাংকিং সেক্টর ধরেন, কি ব্রিলিয়ান্ট কাজ হয়েছে। ব্যাংকিং সেক্টরে তো অলমোস্ট মৃতপ্রায় ছিল, সেই জায়গায় তাকে তুলে ধরা হয়েছে। আমরা দেখতেছিলাম যে ইন্টারেস্ট রেটকে আপনি ধরেন এরা বাড়াচ্ছিল না, ইন্টারেস্ট রেট না বাড়ালে আপনার ইনফ্লেশনই হবে না, খুব দ্রুত ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোয় ডিসিপ্লিন আনা হয়েছে, অন্যান্য ব্যাংকে একদম স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে যে এটা। এবং আপনি ইয়ের ক্ষেত্রে, রিজার্ভের ক্ষেত্রে আমরা রিজার্ভের যে স্লাইডটা এটা হল্ড করতে পেরেছি। প্রবাসী লাইফে আমরা নতুন মেজার এনেছি, ব্যুরোক্রেসিতে আমরা নতুন ভাইব্রেন্সি আনার জন্য নতুন নতুন মুখ আমরা ইন্ট্রোডিউস করেছি। তারপরে আমরা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য আমরা দুইজন খুবই ব্রিলিয়ান্ট দুইজন লোককে আমরা নিয়ে এসেছি, এবং তারা সিরিজ আকারে মিটিং করছেন, কথা বলছেন, তারা পলিসিগুলো চেঞ্জ করছেন। আগে ওয়ান স্টপ সার্ভিস ছিল নাম কা ওয়াস্তে, ঠিকই আপনার ওই 100-150টা জায়গায় যেতে হতো একটা, এবার রিয়েলি ওনারা ওয়ান স্টপ সার্ভিস করছেন। এক মাসে যিনি আশিক চৌধুরী, উনি বিডার চেয়ারম্যান, উনি বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান, উনি এক মাসে 250টা সিএইউর সাথে মিটিং করেছেন। শফিক ভাই, তাহলে এই যে যেভাবে আগাচ্ছেন, যে গতি, ইতিমধ্যেই নির্বাচন কমিশনও হয়ে গেল, সেই গতিতে আগালে আমরা একটা জাতীয় নির্বাচন কতদিনের মধ্যে? জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের স্ট্যান্ড খুবই ক্লিয়ার। আমাদের 6টা মেজর কমিশন করা হয়েছে। এই 6টা মেজর কমিশন 31শে ডিসেম্বরের মধ্যে তাদের রিপোর্টগুলো দিবে। এই 6টা কমিশনের রিপোর্টগুলো নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করবে, এবং আমাদের সমাজের যারা স্টেক হোল্ডার, যেমন মাইনরিটি গ্রুপ, হ্যাঁ, সবার সাথে কথাবার্তা বলবে। বলার পরে তাদের সাথে মিলে একটা কনসেনসাস আসবে, কেননা অনেকেই তো অনেক কিছু চাবে, সব তো আর সম্ভব না, সব তো ডেলিভারেবল না। তো সেই জায়গাগুলো আমরা বেসিক একটা জায়গায় দাঁড়াবো যে কনসেনসাস তৈরি। ওই কনসেনসাস হলে আমরা ঠিক করতে পারবো কবে নির্বাচন হবে। যেমন কনসেনসাসে আসলো যে আমরা 300টা সিটে থাকবো না, 500টা সিট করব। আমাদের কনসেনসাসে আসলো যে আমরা ভোটার এজ, আপনি দেখেছেন 15-16 বছরের ছেলেও এবার আন্দোলনে ছিল। এখন ওরা যদি বলে যে আমরা ভোটার হব, ভোটার এজ আমরা 18 থেকে 16তে নামিয়ে আনতে যদি বলে, বা আপনি কনসেনসাসে যদি আসে যে না আমার এত বছর আমরা প্রেসিডেন্টকে খুবই ফিগার হেড হিসেবে রেখেছিলাম, তার কোনো পাওয়ার দেই নাই, এবার প্রেসিডেন্ট রিয়াল পাওয়ার হবে। তো এই প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু টাইম দরকার। জি, টাইমটাকে তো তখন আমরা বুঝতে পারবো, এই যে কনসেনসাসের সময় আমরা বুঝতে পারবো যে কত দিনে আমার রিফর্মটা শেষ হবে, এবং কি এই রিফর্মের পরে আমি কবে ইলেকশনটা দিতে পারবো। ডক্টর মিলন, আপনার কাছেই ফিরি। সংস্কার আগে না নির্বাচন আগে, এ ধরনের প্রশ্ন তুলে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। যদি নির্বাচন দেরি হয় তাহলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে, এরকম বিভিন্ন সময় তারেক রহমান বলেছেন। কি দেখছেন আসলে যে এ ধরনের প্রশ্ন করা হলে বিভ্রান্ত কেন দেখছেন? হ্যাঁ, যদি বলা হয় নির্বাচন আগে না সংস্কার আগে, তাহলে আমার মনে হয় যেন চিকেন আগে না এগ আগে, হুইচ কাম ফার্স্ট, চিকেন আর এগ? আমাদের তো সবকিছু দরকার, নির্বাচনও দরকার, সংস্কারও দরকার। প্যারালালি যেগুলো প্রয়োজন সেগুলি হচ্ছে, সেগুলি হতে হবে, এবং সেই জন্য যৌক্তিক সময় দিতে হবে। এটা তো বলাই হয়েছে। তিনি আশঙ্কা করে বলেছেন যদি বিলম্বিত হয়, এখনো তো আমরা সেই পর্যায়ে আসি, কিন্তু আশঙ্কা করছেন কারণ দেশের অবস্থা যেভাবে প্রতিদিন বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, সেই জন্য আশঙ্কা মুক্ত থাকার জন্য সাবধানতার উপলক্ষে তিনি এই কথাগুলো বলেছেন। এবং এই কথা যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা দল চালায়, তাদের এই ধরনের কথা বলতে হয় এবং বলতে হবে, তা নাহলে এই অ্যালার্টনেসটা আমাদের ভিতরে থাকবে না। সেই কারণে বলেছেন। কিন্তু সংস্কারের প্রয়োজন রয়েছে, সংস্কার হবে, এবং সংস্কারের তো টাইম লিমিট করিয়ে দিয়েছেন তারা। এবং এই সংস্কারগুলো যখন হবে, এটা এক্সিকিউশনের জন্য উনি যেটা বললেন জাতীয় সনদ তৈরি করা, সেটাও তো হবেই, এবং স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা, সেটাও ওনারা বলছেন। আমি দেখি সোফার এভরিথিং ইজ রানিং স্মুথলি। আমি একটু সাথে অ্যাড করি, সেটি হচ্ছে যে একটু অন্য প্রসঙ্গে যাই, আমার হাতে আসলে সময় কম। সংশোধিত ট্রাইব্যুনাল আইন রাজনৈতিক দলের বিচার ট্রাইব্যুনালে হবে না,
এটি সংশোধিত ট্রাইব্যুনাল আইনে হয়েছে। এর আগে আমরা জেনেছিলাম যে ট্রাইব্যুনাল আইনে তারা পরামর্শ দিতে পারবে, সুপারিশ করতে পারবে। কিভাবে দেখছেন বিষয়টি? একদমই ছোট্ট করে। খুব রিসেন্টলি এটা এসছে সামনে। আমরা ভেবেছিলাম ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যারা দোষী সাব্যস্ত তাদের বিচার তো হতেই হবে। অ্যাট দ্য সেম টাইম পার্টির চিফ যখন অ্যানাউন্স করে হেলমেট লীগ, ছাত্রলীগকে দিয়ে এই জেনোসাইড করেছে, সেই কারণে আমরা ভেবেছিলাম যে এই একই কোটায় এই দলগুলিও পড়বে। কিন্তু যদি রাজনৈতিক নেতারা তারা দোষী সাব্যস্ত হন, তাহলে দলের দোষী সাব্যস্ত করার তেমন একটা প্রয়োজনও পড়ে না। আর সময় বোধহয় কম, আমি শেষ কথাটা বলে ফেলি তাহলে। আপনারা এতগুলি কমিশন করলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস, দ্য নাবিলিস্ট, ইউ নো হু ইজ হোয়াট, অ্যান্ড উই অল রেসপেক্ট হিম, দ্য নেশন গিভস দ্য ডিউ রেসপেক্ট টু হিম। কিন্তু একটা শিক্ষা কমিশন করেননি। আমি চেয়েছিলাম একটা পার্মানেন্ট শিক্ষা কমিশন যেন বাংলাদেশে এই ডক্টর ইউনুস সরকার করে যায়, স্থায়ী শিক্ষা কমিশন। কারণ আমাদের দেশে 5 কোটির মতো লোক শিক্ষায় জড়িত রয়েছে, এবং এই 5 কোটি লোক অনেক দেশে তার জনসংখ্যাও নেই। এবং যেইভাবে শিক্ষা একটা গ্লোবাল কমিউনিটি, সেই কমিউনিটিকে আমরা যদি না, আমরা কিন্তু না বলিনি। আমরা যেটা, আমি আজকে এটা নিয়ে কথা হয়েছিল, আমরা যেটা বলেছি যে ইনিশিয়ালি আমাদের ফোকাস ছিল টেক্সট বুকটাকে ঠিক করা। আমরা টেক্সট বুকটাকে খুব দ্রুত আমরা অ্যামেন্ড করেছি। করার পরে আমরা যেটা করেছি যে খুব দ্রুত এটাকে প্রিন্টিংয়ে আনা। আপনি জানেন আগে এইগুলো করে প্রিন্টিংটা কোথায় যেত? ইন্ডিয়ায় হতো। আমার কাজ, আমি টাকা দিচ্ছি, ইন্ডিয়ায় জব ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো আমরা এবার পুরোপুরি আমাদের এখানে রেখেছি এবং ওইটায় পুরো এফোর্টটা গিয়েছে। আমরা যেটা করব যে যখন পাঠ্যপুস্তকটা দেওয়া শুরু হবে জানুয়ারিতে, ওই সময় আমাদের কাজের যে প্রেশারটা কমে আসলে, then what we will do, we will like এটার একটা প্ল্যান আছে, যেটা ভালো একটা শিক্ষা কমিশন করার একটা ভালো রকমের প্ল্যান আছে। শফিকুল আলম ভাই, আমি 30 সেকেন্ডে একটু জবাব চাই। তা হচ্ছে যে সংশোধিত ট্রাইব্যুনাল আইন যেটি আমরা শুনছি, সেটি তো দলের বিচার হবে না, কিন্তু যারা এই গণহত্যার সাথে জড়িত সেই ব্যক্তির বিচার স্বচ্ছতার ব্যাপারে আপনার সরকার, অন্তর্বর্তী সরকার কতটা প্রতিজ্ঞাবদ্ধ, একটু 30 সেকেন্ডে যদি বলেন। না, আপনি দেখেছেন তো, এই জন্যই তো আমরা অ্যামেন্ডমেন্ট আনা। আগে আইসিটি যেটা অ্যাক্ট ছিল এবং যে আইসিটি যে ট্রাইব্যুনাল যেটা ছিল, এটা এক ধরনের ক্যাঙ্গারু কোর্ট ছিল। অনেক কিছু আপনি করতে পারতেন না। আপনি মানে ইন্টারলিকুইটারি আপনি অ্যাপিল করতে পারতেন না, আপনি বাইরের থেকে লয়ার আনতে পারতেন না, আপনার অনেক কিছু মানে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাকে আমি অ্যাকুজ করলাম যে আপনি 20টা ক্রাইম করেছেন, অথচ আমি আপনাকে দিলাম যে না, তুমি 20টা ক্রাইম করেছো, কিন্তু আপনাকে আমি দিলাম হচ্ছে 2টা উইটনেস আনতে। ঠিক আছে, আমি আপনাকে টাইমটা বেঁধে দিলাম। তো আপনি প্রমাণ করবেন কিভাবে যে আমি এই 20টা ক্রাইম যে আমি করি নাই? আমার তো অ্যাটলিস্ট 20টা আপনি উইটনেস দিবেন। তো সেই আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেখেন বা এদের সবাইকে দেখেন, 2টা-3টা করে তারা দিয়েছে, কি যেন উইটনেস আনতে দিয়েছে। তো এই জন্য আমরা এই পুরোটা এই লটাকে, রোম যে স্ট্যাটিউট আছে, যেটা রোমের, আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ওইখানে, ওই রোমের স্ট্যাটিউটের সাথে আমরা মিল রেখে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করতে, যাতে কেউ কোশ্চেন না করতে পারে। আমরাও নিশ্চয়ই সেটাই ধারণা করি। একদমই যদি 30 সেকেন্ডের বেশি আমি সময় দিতে মনে হয় পারবো না। মিলন ভাই, আপনাকে যদি একদমই শেষ কথা আমি একদম শেষে এসে যেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবে সেটা নির্বাচন কমিশন সংস্কার। নির্বাচন কমিশন মানে গণতন্ত্র কমিশন, এটা আমাদেরকে বুঝতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর আনম এহসানুল হক মিলন, এবং অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল আলম, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও প্রত্যাশা করছি যে আসুন যে যার জায়গা থেকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে কাজ করি। আল্লাহ হাফেজ।